বাংলাদেশে করোনায় আক্রান্ত এবং মৃত্যু হার খুবই কম, বললেন প্রধানমন্ত্রী। করোনায় আরও 23 জনের মৃত্যু, শীতের জন্য প্রস্তুতির তাগিদ বিশেষজ্ঞদের। ফেনীতে ধর্ষণ বিরোধী লং মার্চে হামলা, রাজধানীতে ধর্ষণ বিরোধী সমাবেশ। 2 উপনির্বাচনে নিরুত্তাপ ভোট, নওগাঁয় বিজয়ী নৌকা। উপকমিটির সদস্য সংখ্যা নিয়ে মতপার্থক্য আওয়ামী লীগে। এটি নিউজ দেখছেন, রাত 8টা নিউজ আওয়ারের সঙ্গে আছে আমি মেহসাবিন মুনিয়া। শিরোনামগুলো শুনছিলেন। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। করোনায় আক্রান্ত এবং মৃত্যু হার বাংলাদেশে খুবই কম, তাই সামনের দিনগুলোতে সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সোসাইটি অফ অ্যানেস্থেসিওলজিস্ট এর প্রথম আন্তর্জাতিক সম্মেলনে আজ একথা বলেন তিনি। গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনায় আক্রান্ত এবং মৃত্যু কম হওয়া বাংলাদেশের জন্য সৌভাগ্যের। স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করে তিনি বলেন, তারা রোগীদের চিকিৎসা দেওয়ার মাধ্যমে মানবতার সেবা করছেন। স্বাস্থ্যকর্মীদের যে কোনো পরিস্থিতিতে মানুষের সেবা করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। By treating an ailing human, both the infection and mortality rates of the disease are very low in Bangladesh. We are hopeful that we would be able to prevent further spread of the disease in the coming days. করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 23 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 5,646-এ। সর্বশেষ 11,573 জনের নমুনা পরীক্ষায় কোভিড-19 আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন 1,209 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3,87,295-তে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 24 ঘন্টায় আরও 1,560 জন সুস্থ। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,02,298 জন। শনিবার সারা দেশে 110টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শীতে করোনা ভাইরাসের প্রকোপ বাড়বে ধরে নিয়েই আগাম প্রস্তুতি নেয়ার গাইডলাইন দিয়েছে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে গঠিত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কমিটি। আগের ভুল থেকে শিক্ষা নিয়ে চিকিৎসা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কমিউনিটিকে বেশি করে যুক্ত করার তাগিদ তাদের। বিস্তারিত মনিরুল ইসলামের রিপোর্টে। মানুষের এভাবে ছুটে চলা অনেকটাই যেন স্বাভাবিক সময়ের মতো। এখানে স্বাস্থ্যবিধির কোনোই কি বালাই আছে? দেশে কি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমেছে, কিংবা মানুষের শরীরে প্রতিরোধ ক্ষমতা বেড়েছে? এমন প্রশ্ন ছাপিয়ে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে জোর আলোচনা। তবে শীতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে পারে, চারিদিকে এমন সতর্কতার যথেষ্ট কারণ দেখছেন বিশেষজ্ঞরা। তাই করণীয় নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরকে একটি আগাম নির্দেশনাও দিয়েছেন তারা। আমরা সরকারের কাছে কতগুলি বিষয় তুলে ধরেছি, বিশেষ করে এই যেটা বলা হলো যে এই স্বাস্থ্যবিধি যাতে মানে তার জন্য আরো সক্রিয় কার্যক্রম নেওয়া। বিশেষজ্ঞদের সুপারিশমালার অন্যতম হলো বিদেশ থেকে ফিরে আসাদের স্বাস্থ্য পরীক্ষা করা কিংবা প্রয়োজনে কোয়ারেন্টিনে রাখা, সেই সঙ্গে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা বাড়ানোরও তাগিদ দিয়েছেন তারা। জোরালো কথা বলি, কমিউনিটি এঙ্গেজমেন্ট, এটা যদি আমরা করতে পারি, আমাদের প্রতি মহল্লায়, প্রতি উপজেলায়, প্রতি ইউনিয়নে যদি একটা গ্রুপ অফ ভলেন্টিয়ার্স তৈরি করে তারা যদি জনগণকে উদ্বুদ্ধ করে, তাহলে আমার মনে হয় এটা খুব কার্যকরী হবে। যে সভা সমিতি অনুষ্ঠান ইত্যাদি ব্যাপারে শুধু নির্দেশ জারি না, একটু নজরদারিতে রাখা, স্বাস্থ্য সেবার ক্ষেত্রে প্রস্তুতিটা বাড়িয়ে দেওয়া। যে সংখ্যা যেহেতু বাড়বে, আমার বেড, আমার অক্সিজেন সাপ্লাই, আমার ওষুধের সাপ্লাই সবকিছু যেন আরো পরিমিত থাকে। করোনা পজিটিভদের দ্রুত আলাদা রাখার পাশাপাশি কোয়ারেন্টিন ও আইসোলেশন ব্যবস্থা জোরদার করা, হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম বিশেষ করে অক্সিজেন এবং ভেন্টিলেশন সুবিধা বাড়ানো, সেই সঙ্গে অ্যান্টিজেন টেস্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা। আমাদের শীতকালে বিদেশ থেকে যারা আসবে দেশে,
তাদের ক্ষেত্রে একটি খুব ইম্পর্টেন্ট আমাদের সাজেশন যে তাদেরকেও কোয়ারেন্টাইনে কিভাবে রাখা যায়। শীত মৌসুমে যদি সংখ্যা বেড়ে যায়, আমরা যদি আগে থাকতে প্রস্তুত থাকি তাহলে অবশ্যই আমরা এটা মোকাবেলা করব। আগে যে সামান্যতম হাঁচি কাশি সর্দিকে আগে যেভাবে একটু অবহেলা করতাম, এখন যেন কম অবহেলা করি, কারণ হাঁচি কাশির মধ্য দিয়ে বেশি ছড়াবে। তাহলে এই কটা সরকার যদি ঠিকমতো পালন করেন। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। দেশব্যাপী ধর্ষণ ও নারী নিপীড়ন ও বিচারহীনতার প্রতিবাদে শাহবাগ থেকে নোয়াখালীর একলাশপুরগামী লং মার্চে হামলা করেছে দুর্বৃত্তরা। সকালে ফেনী শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ শেষে বিক্ষোভ করার সময় শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ হামলা ঘটে। এতে অন্তত 10 জন আহত হয়েছেন। লং মার্চকারীরা জানান, শহীদ মিনার থেকে ফেনী জেলা প্রশাসন কার্যালয়ের দিকে যাওয়ার সময় কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকায় বেশ কয়েকজন সন্ত্রাসী লাঠিসোঁটা নিয়ে হামলা করে। এ সময় লং মার্চকারীদের মধ্যে হৃদয়, শাহাদাত, অনিক, জাওয়াত ও পথচারী সহ 10 জন আহত হন। এর আগে শহরের শহীদ মিনারের পাশে দোয়েল চত্বরে সমাবেশ চলাকালে স্থানীয় সাংসদের ছবির ওপর লাল রং লাগিয়ে নেতিবাচক বক্তব্য লেখাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয় তাদের। চৌকাঠ থেকে শুরু করে এরকম অস্ত্রপাতি, দেশীয় অস্ত্রপাতি দিয়ে ছাত্র ছেলে মেয়েদেরকে আঘাত করা হয়েছে। আমাদেরকে মূলত যে আওয়ামী লীগ বা ছাত্রলীগের নেতারা তারা হঠাৎ করে মিছিলের মাঝখানে লাঠি নিয়ে ঢুকে পড়ে। পথের মধ্যে এরকম গ্যাঞ্জাম হয়, আমি পেছনের দিকে ফিরে দেখতে চেষ্টা করি, তারপর দেখি যে আমার সামনে আরেকটা গ্যাঞ্জাম, আমি মাঝখানে পড়ে যাই। শুধু আইন দিয়ে ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধ করা যাবে না, দায়িত্ব নিতে হবে পরিবারকে। মানসিকতার পরিবর্তন না হলে সম্ভব নয় সমাজে শুভ পরিবর্তন আনা। ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে লং মার্চে নানা শ্রেণী পেশার মানুষ আওয়াজ তুলেছেন নারী নির্যাতন বন্ধের। নোয়াখালীর এক প্রত্যন্ত গ্রামে নারী নির্যাতনের বর্বরতার চিত্র কাঁপিয়ে দেয় সারা দেশকে। এই ঘটনার পরপরই বিচারের দাবি নিয়ে সামনে আসে দেশের বিভিন্ন এলাকায় নারী ও শিশু ধর্ষণের ঘটনাগুলো। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধানও আসে খুব দ্রুত। কিন্তু এতেই কি সম্ভব ধর্ষক ও নারী নির্যাতকদের মানসিকতার পরিবর্তন করা? দেশের বিভিন্ন জেলাতে নারী ও শিশু নির্যাতকদের রুখতে বিক্ষোভ সমাবেশের আয়োজন চলছে। সবাই মিলে সমাজের এই ব্যাধি দূর করার প্রত্যয়ের কথা বলেছেন বিক্ষোভকারীরা। রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিশু কিশোরদের সংগঠন সহ নানান সংগঠন অংশ নেয় মানববন্ধনে। সবার দাবি একটাই, আইনের সঠিক প্রয়োগ ও সবাই মিলে প্রতিরোধ গড়ে তোলা। এদিকে পুলিশ সদস্যরাও শনিবার একযোগে সারা দেশে নারী নির্যাতন বন্ধে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এতে সংশ্লিষ্ট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, ধর্ষকের বিরুদ্ধে পরিবারের পক্ষ থেকে আগে এগিয়ে আসতে হবে। যে কোনো ধরনের অন্যায়ের দায় সমাজের উপরই পড়ে। যারা এই ঘটনাটি ঘটাচ্ছেন তারা নারীদের যে অসম্মান করছে, আমরা মনে করি তারা বিভিন্ন সমস্যার সমাজে তারা মাদকের সাথে জড়িত, তারা সন্ত্রাস। আমরা ধর্ষণের জন্য মা বোনদেরকে সম্মান শিখতে হবে। আমি তীব্র প্রতিবাদ করছি। যারা সাধারণ মানুষ, আপনারা নারীদেরকে সম্মান করতে শেখেননি, আমি দোষ দেব তাদের পরিবারকে। আপনারা কেন শেখাতে পারছেন না আপনাদের সন্তানকে? নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। নৃশংস যৌন নির্যাতন, আবার তার ভিডিও ছড়িয়ে দিয়ে সমাজকে দূষিত করছে বিকৃত মানসিকতার কিছু মানুষ। জঘন্য এ অপরাধের সাজা তুলনামূলক কম। বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধীরা আইনের দুর্বলতায় পার পেয়ে যায়। আরাফাত সিদ্দিকীর রিপোর্ট। নোয়াখালীর বেগমগঞ্জের এই বাড়িতে কি ধরনের নির্যাতন সইতে হয়েছিল সেই গৃহবধূকে গণমাধ্যমের নৈতিকতার জায়গা থেকে তা প্রকাশ করা সম্ভব নয়। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া নৃশংস সেই ভিডিও অনেকেই দেখেছেন। গা শিউরে ওঠা ভিডিওটি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন বেশিরভাগই। তবে আবার এমন ভিডিও কখনো কখনো অপরাধ প্রবণতাকেও উস্কে দেয়। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় মানুষজন যেভাবে নোংরা, অসভ্য, অশ্রাব্য ভাষা ব্যবহার করে নারীর প্রতি, আমার তো মনে হয় এই প্রতিটা ধরে ধরে এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। কারণ আজকে যে রাস্তায় দাঁড়িয়ে কিংবা সোশ্যাল মিডিয়াতে নারীর প্রতি অসম্মানজনক মন্তব্য করছে, একসময় এরা কিন্তু ধর্ষকে পরিণত হয়ে যায়।
এবং এরকম বহু প্রমাণও আমরা দেখেছি। আইনজীবীরা বলছেন যৌন নৃশংসতার ভিডিও ভাইরাল করা ক্ষেত্রবিশেষে ধর্ষণের চাইতেও বড় অপরাধ। যদিও দেশের পর্নোগ্রাফি আইনে এই ধরনের অপরাধের সর্বোচ্চ সাজা 7 বছর কারাদণ্ড। রেপ যখন হচ্ছে প্লাস সাথে এটা আমার সেকশন 8 অফ দ্য পর্নোগ্রাফি অ্যাক্ট 2012 নিয়ে যাইতেছে, সেটার জন্য সাজা আছে মাত্র 7 বছর। ঠিক এইটাকে যদি এইটার মধ্যে প্রেডিকেটেড অফেন্স হিসেবে রেখে দিত, কারণ কি একজন ব্যক্তি রেপ করার পর তাকে মেরে ফেলা আর যে ব্যক্তি রেপ করার পর তার ছবি সহ ভাইরাল করা বা ভিডিওতে দেওয়া অথবা কোনো মিডিয়াতে প্রকাশ করা কোনো অংশেই কম না। আবার দেশের বাইরে থেকে পর্নোগ্রাফি ছড়ানো হলে বাংলাদেশের আইন খুব একটি কাজে আসে না। সাম্প্রতিক সময়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে জোর দেয়া হলেও ফেসবুক বা ইউটিউবের উপর সরকারের খুব একটা নিয়ন্ত্রণ নেই, যার ফলে যৌন নৃশংসতার ভিডিও সরিয়ে নেবার বহু আগেই তা ভাইরাল হয়। টোটাল 26,000-এর উপরে পর্নো সাইট আমি বন্ধ করছি এবং প্রতিদিনই আমি এরকম সাইট বন্ধ করে এটা কন্টিনিউয়াসলি করতেও থাকবো। কিন্তু বিষয়টা যেটা দাঁড়িয়েছে, এই জায়গাটার ক্ষেত্রে শুধুমাত্র আইন যথেষ্ট নয়। আইন ডেফিনেটলি অপরাধ দমন করার জন্য একটা হাতিয়ার, কিন্তু তার চেয়েও বড় যে হাতিয়ার সেটি হচ্ছে সামাজিক আন্দোলন করা, সাংস্কৃতিক আন্দোলন করা, পারিবারিক মূল্যবোধ গড়ে তোলা, শিক্ষা ব্যবস্থার এর প্রভাব করা। এই সামগ্রিক বিষয়গুলোকে নিয়ে কিন্তু আমাদেরকে চর্চা করতে হবে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। ধর্ষণ সহ নারী ও শিশু নির্যাতন বিরোধী সচেতনতা সৃষ্টিতে সারা দেশে আজ সমাবেশ করেছে পুলিশ। এতে ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, কিশোর গ্যাং, মাদক ও ইফটিজিং প্রতিরোধে অভিযান শুরু হয়েছে, কোনো অপরাধী ছাড় পাবে না। ময়মনসিংহে অনুষ্ঠিত সমাবেশ থেকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে শহর থেকে গ্রাম পর্যন্ত সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। রাজশাহী নগরীর সাহেববাজার 0 পয়েন্টে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী বিট কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। বরিশাল নগরের 69টি স্থানে একযোগে নগর পুলিশের উদ্যোগে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে এছাড়া টাঙ্গাইল, জামালপুর, নাটোর সহ দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয়েছে এ সমাবেশ। রাজনীতি। মধ্যবর্তী নির্বাচনের নামে মধ্যবর্তী টালবাহানার প্রয়োজন নেই মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সময় হলেই নির্বাচন হবে। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড আয়োজিত এক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কথা বলেন তিনি। একটি মহল মধ্যবর্তী নির্বাচনের মতো মামা বাড়ির আবদারও করছে। আজ আমরা বলতে চাই, জনগণ সরকারকে ম্যান্ডেট দিয়েছে, সরকার পরিবর্তন চাইলে পরবর্তী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করুন। জনগণ চাইলে শেখ হাসিনা নিজেই বলেছেন আমরা আবার আসবো, আর না চাইলে সরে দাঁড়াবো। উপনির্বাচনের খবর। অনেকটা নিরুত্তাপ উপনির্বাচন হলো ঢাকা 5 আসনে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হলেও ভোটারের উপস্থিতি ছিল কম। আরো জানাচ্ছেন একে আজাদ। যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকালটি ছিল উৎসব মুখর। এরপর বেলা যত বাড়ে ঠিক ততটাই ভাটা পড়ে সেই মুখরতায়। ঢাকা 5 আসনের উপনির্বাচনকে ঘিরে এখানকার 5টি কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি ধীরে ধীরে কমে যায়। পরিবেশ ভালো, দেখলাম নিরাপত্তা আছে, সুন্দরভাবে ভোট দিলাম। এদেশের নাগরিক হিসাবে আমার এটা প্রাপ্য, এই জন্য আমি দিতে আসছি। আমার পছন্দ প্রার্থী যে তাকে ভোট দিলাম, যাকে যোগ্য মনে করেছি। এখন আমাদের যে ধারণা যদি আসে, আমরা যারা ভোট দিতেছি তো হয়তো ভালো করতে পারবো। ডেমরা, সায়দাবাদ, কদমতলী ও ধলপুরের কেন্দ্রগুলোতেও ভোটার উপস্থিতির একই দশা। ধলপুর সিটি কর্পোরেশন আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রথম 6 ঘন্টায় ভোট পড়েছে মাত্র 10%। ভোটার উপস্থিতি মোটামুটি সকালের দিকে একটু কম ছিল। নির্বাচনের পরিবেশ নিয়ে অভিযোগ ছিল বিএনপি প্রার্থীর। আওয়ামী সন্ত্রাসীরা প্রত্যেকটা কেন্দ্র থেকে আমাদের পুলিং এজেন্টগুলোকে বের করে দিয়েছে এবং তারা একটা ত্রাস সৃষ্টি করেছে যাতে কোনো ভোটার কেন্দ্রে না আসে। সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভালো, আপনারা নিজের স্বচক্ষে দেখে গেলেন। ইনশাআল্লাহ ভোট হচ্ছে সুষ্ঠুভাবে। বিএনপি কি এজেন্ট দেয়নি?
নাকি তাদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা গেল এরকম কোনো অভিযোগের মতো পরিস্থিতি হয়নি। 2 জন প্রার্থীর এজেন্ট এসেছে, ধানের শীষ এবং নৌকা। অন্যদের এজেন্টদেরকে আমরা দেখি নাই। মহিলা কেন্দ্রে 2 দলেরই আছে, ধানের শীষ এবং নৌকার 2 দলেরই প্রায় এজেন্ট উপস্থিত আছে। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। কোনো সহিংসতা ও অভিযোগ ছাড়া 2টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। ঢাকা 5 ও নওগাঁ 6 আসনের নির্বাচন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। করোনার ঝুঁকি কমাতে মাস্কবিহীন ভোটারদের মাস্ক সরবরাহ করা হয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। জাতীয় নির্বাচনের সময় সমগ্র দেশে যেরকম হয়, এরা খণ্ড নির্বাচনে ভোটারদের সমাগম কম থাকতে পারে। আর করোনার একটা বিষয় তো আছে, সেটা মানুষ আতঙ্কিত, বেশি রকমের কনজেশনে মানুষ যেতে চায় না, এরকম একটা অবস্থা তো আছে। এর মধ্যে আমি মনে করি যে নির্বাচনের যে ট্রেন্ড ভালো। আইডি কার্ড নিয়ে গিয়েছে, এরকম অভিযোগ নাই। বাইরে ঘটনার আমার কাছে এখন পর্যন্ত রিপোর্ট নেই যে কোনো সহিংস কোনো ঘটনা হয়েছে কি না। গঠনতন্ত্রের শর্তের বিপরীতে মাঠের পরিস্থিতি, এই দুয়ের মাঝে পড়ে উপকমিটির সদস্য সংখ্যার হিসেব মেলাতে পারছেন না আওয়ামী লীগের বিভাগীয় সম্পাদকরা। আর এ নিয়ে মতপার্থক্য দলের মধ্যে। আরো জানাচ্ছেন মহসিন কবির। আওয়ামী লীগের 19টি সম্পাদকীয় বিভাগের 2-1টি বাদে প্রায় সবগুলোর উপকমিটির প্রস্তাব জমা পড়েছে কেন্দ্রে। এতদিন সুনির্দিষ্ট সংখ্যা না থাকায় শাহেদের মতো বিতর্কিতরাও সুযোগ নিয়েছে। তাই এবার সদস্য সংখ্যাটা স্পষ্ট 35। আমরা উপকমিটি গঠনের জন্য এবার অত্যন্ত সতর্ক রয়েছি। যে সমস্ত কমিটি জমা পড়েছে এবং ওই কমিটির যারা সদস্য প্রস্তাবিত কমিটিতে রয়েছেন তাদের দেয়া তথ্য আমরা যাচাই বাছাই করে যাচ্ছি। আওয়ামী লীগের গঠনতন্ত্রে বলা হয়েছে উপকমিটি একজন চেয়ারম্যান, একজন সম্পাদক, প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ এবং নির্দিষ্ট সংখ্যক সদস্য সমন্বয়ে গঠিত হবে। ওই পেশার মানুষ যারা রাষ্ট্র সমাজে ভূমিকা রেখে যাচ্ছে তারাও থাকবেন এবং সংসদীয় যে স্থায়ী কমিটিতে যে সমস্ত সংসদ সদস্যগণ রয়েছেন তাদের মধ্য থেকেও এই কমিটিতে রাখা হবে। একদিকে সদস্য নেয়ার ক্ষেত্রে গঠনতন্ত্রের এমন বাধ্যবাধকতা, অন্যদিকে গত কমিটিতে ভালো পারফরমেন্স করা নেতা কাকে রেখে কাকে নিবেন এ নিয়ে বিপাকে সম্পাদকরা। যে পরিমাণ 35 জনের কথা বলে তার থেকে অনেক বেশি পরিমাণ লোক আমার কমিটিতে কাজ করেছে। সেই ক্ষেত্রে যিনি কাজ করেছেন ওই নেতা যখন আমাকে প্রশ্নমানে জর্জরিত করেন, আমি তো ছাত্র জীবনে অ্যাক্টিভ ছিলাম, আমি এই কমিটিতে 3 বছর আপনার সাথে কাজ করেছি, আমার অপরাধ কি? আমরা এরকম বিব্রতকর অবস্থার মধ্যে বিশেষ করে আমি পড়ি, আমার মতো অনেক সম্পাদকই পড়েন। এখানে অনেকেই কাজ করেছে এবং এরা আমরা অনেককে ওয়েটিংও রেখেছি এবং এটা এখানে অ্যাকোমোডেট করা খুবই কঠিন, এই ডাবল করার পরও কঠিন। দলীয় ফোরামে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি বাদে বেশিরভাগ সম্পাদক উপকমিটিতে সদস্য সংখ্যা বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। 35 এটা আমাদের জন্য খুবই সমস্যার সম্মুখীন হতে হবে। সেই জন্য আমি প্রস্তাব করেছি বা 2টা মিটিংয়ে যে আমাদেরকে ডাবল করে দিতে হবে। সেই ব্যাপারে সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ সে ব্যাপারে এ ব্যাপারে দ্বিমত করেন নাই। কেউ কম দিয়েছেন 35-এর, কেউ 35 দিয়েছেন, কেউ 35-এর বেশি দিয়েছেন। সংখ্যা ব্যাপার, আনলিমিটেড হওয়ার কোনো সুযোগ নাই, একটা লিমিট থাকবে। পাশাপাশি যাদের বিরুদ্ধে কোনো ক্লেম নেই, দুর্নাম নেই, তারা যাতে আওয়ামী লীগের সাথে কাজ করার সুযোগ পান, আমাদের সাব কমিটিতে কাজ করার সুযোগ পান, সেই আবেদনটি আমরা আমাদের দলের সভানেত্রীর কাছে আমরা রেখেছি। দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলছেন, কোনো উপকমিটির সদস্য সংখ্যা বাড়ছে কিনা তা নির্ধারণ করবেন দলীয় প্রধান। সবাইকে এই কমিটিতে রাখা হবে তা কিন্তু নয়, আর দলের সর্বোচ্চ পর্যায় থেকেই এই কমিটির সদস্য সংখ্যা 35 সেটি সুনির্দিষ্ট করা হয়েছে। উপকমিটির সদস্য এবার 35 ঠিক করে দিলেও গত মেয়াদে তা ছিল অনূর্ধ্ব 100-তে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। সময় হলো বাজেট বিরতি নিয়ে, আর বিরতির পর যা থাকছে। পরীক্ষা দিয়েই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। মৃত ঘোষিত নবজাতকের বেঁচে ফেরা, হাসপাতালে তদন্ত কমিটি গঠন।
বাংলাদেশে করোনায় আক্রান্ত এবং মৃত্যু হার খুবই কম বললেন প্রধানমন্ত্রী। করোনায় আরও 23 জনের মৃত্যু, শীতের জন্য প্রস্তুতির তাগিদ বিশেষজ্ঞদের। ফেনীতে ধর্ষণ বিরোধী লং মার্চে হামলা, রাজধানীতে ধর্ষণ বিরোধী সমাবেশ। 2 উপনির্বাচনে নিরুত্তাপ ভোট, নওগাঁয় বিজয়ী নৌকা। উপকমিটির সদস্য সংখ্যা নিয়ে মত পার্থক্য আওয়ামী লীগে। আবার আমন্ত্রণ জানাচ্ছি 8টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যাচ্ছি অন্যান্য খবরে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের গড় হিসাব করে নয়, বরাবরের মতো পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকে আজ এই সিদ্ধান্ত হয়। বৈঠকের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মিজানুর রহমান কথা জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর আটকে পড়া পরীক্ষাগুলো অনলাইনে নেয়ার কথাও ভাবা হচ্ছে। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন পাওয়ার পরেই এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলেও জানান তিনি। করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় চলতি বছরে এইচএসসি পরীক্ষা বাতিল করে সরকার। জেএসসি ও এসএসসির ফলাফলের গড়ের মাধ্যমে এইচএসসির ফল নির্ধারণের কথা বলা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রেও এ পদ্ধতি অনুসরণ করা হতে পারে বলে ধারণা ছিল অনেকের। মূল বক্তব্যটা হচ্ছে এটা নিয়ে তার কনফিউশন ছিল যে ইন্টারমিডিয়েটের পরীক্ষা না হয়েও তারা ইন্টারমিডিয়েট পাস করে গেল। এই একই রেজাল্টের উপর ভিত্তি করে তারা ইউনিভার্সিটি ভর্তি হতে পারবে কিনা, প্রশ্ন হচ্ছে না। বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে গেলে অ্যাডমিশন টেস্ট দিয়েই ভর্তি হতে হবে। আর এই টেস্টটা কিভাবে হবে, সেই ক্ষেত্রে অধিকাংশ উপাচার্যেরই মতামত হচ্ছে এই করোনার প্যান্ডেমিকের কারণে অনলাইনেই যদি অ্যাডমিশন টেস্টটা নেওয়া যায় তাহলে ভালো হবে। ধর্মঘট ঘোষণার অবস্থান থেকে সরে এসেছে ব্রডব্যান্ড, ইন্টারনেট এবং কেবল অপারেটরদের দুটি সংগঠন। সন্ধ্যায় সরকারের সাথে বৈঠকের পর কথা জানিয়ে সংগঠন দুটির নেতারা বলেন, আগামীকাল ঢাকা দক্ষিণের মেয়রের সঙ্গে বৈঠকের পর তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। নতুন মেয়র দায়িত্ব নেওয়ার পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে কেবল মুক্ত করার ঘোষণা দেন। এরই অংশ হিসেবে গত সপ্তাহে বিভিন্ন রাস্তায় তারের সংযোগ কেটে ফেলা হয়। তবে বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত তার কর্তন বন্ধ করার দাবিতে রোববার থেকে প্রতিদিন সকাল 10টা থেকে 3 ঘন্টা ব্রডব্যান্ড, ইন্টারনেট ও ডিশ সংযোগ বন্ধ রাখার ঘোষণা দেয় আইএসপিএবি এবং কোয়াব। এই সিদ্ধান্ত ঠেকাতে রোববার সকাল 10:30টায় সভা ডেকে এই দুই সংগঠনকে মেইল পাঠিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। এরই প্রেক্ষিতে ধর্মঘট স্থগিত করে সংগঠন দুটি। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত একটা অ্যামিকেবল সেটেলমেন্ট, যেহেতু আপনারা অনেক পরিশ্রম করে আজকে এই জায়গাতে এসছে, আমরা ইনশাল্লাহ আপনার কথা অনুযায়ী আমরা কালকের যে আমাদের অবস্থান যে ছিল, যে কালকের কর্মসূচিটা আমরা স্থগিত ঘোষণা করলাম। সমন্বয় কমিটি না হওয়া পর্যন্ত আপনার মাধ্যমে আমি মাননীয় মেয়র মহোদয় এবং সরকার প্রধানের কাছে অনুরোধ করব, আমাদের শুধু ঢাকা উত্তর এবং দক্ষিণ না, সারা বাংলাদেশের যে 12টা সিটি কর্পোরেশন আছে, কোন সিটি কর্পোরেশন থেকে যেন কেবল ডিক্লারেটিং না করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ঘোষিত এক নবজাতক কেঁদে উঠল দাফনের সময়। এ ঘটনায় চিকিৎসকদের গাফিলতি ছিল না দাবি করে তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। নবজীবন পাওয়া শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মাহফুজা মুসলেহি। কাজ চলতে আছে, খবরের কাজটা চলতে আছে। উনি বলল যে ভাই আমাদের বাচ্চা দিয়ে যেতে আছে। আমি বলি কি কন বেটা, এক খিচে একটা দুধ দিল কেটে, দুধ দিই মানে ডাইরেক্ট চলে গেছে। দাফন দেওয়ার ঠিক আগ মুহূর্তের ঘটনাই বলছিলেন গোরখোদক জামাল হোসেন। রায়ের বাজার কবরস্থানের 6 নম্বর ব্লকে তিনি কবরটি খুঁড়ছিলেন ওই নবজাতকের জন্য। পরে দাফনের সময় শ্বাস প্রশ্বাস টের পেলে শিশুটির বাবা বাস চালক ইয়াসিন ফের ঢাকা মেডিকেলে ছুটে যান। ভর্তি করা হয় নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্র এনআইসিইউতে। কবর দেওয়ার আগে ওনার কোলে ছিল, তখন উনি টের পাইছে। টের পাওয়ার পরে উনি আর কি ওখান থেকে আবার রিটার্ন ফেরত আসছে মেডিকেলে।
হাসপাতাল পরিচালক জানিয়েছেন, অন্তঃসত্ত্বা মায়ের খিঁচুনি থাকায় অপরিণত শিশুটিকে ডেলিভারি করাতে হয়েছে। এক্ষেত্রে ডাক্তারদের কোনো গাফিলতি ছিল না দাবি করে বলেন, পুরোটাই মিরাকল। তবু জীবিত শিশুকে কেন মৃত ঘোষণা করা হলো তা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। বেবিটা আপনার রেসপন্স করে না, মিরাকেলি অনেক কিছুই ঘটা সম্ভব। এখানে ডক্টরসের বা নার্সদের অ্যাটেন্ডেন্স এবং তাদের প্রচেষ্টার কোনো ঘাটতি আমরা এখন লক্ষ্য করছি না। সব কিছুই আমরা পেরে যাব এবং আমরা কেন পারলাম না এটি যদি আমরা ভাবতেই থাকি এবং সবাইকে যদি কাঠগড়ায় এনে দাঁড় করিয়ে দিই, সেটি কতটুকু যৌক্তিক হবে সেটিও আমাদের দেখতে হবে। এ বিষয়ে খোঁজ নিতে গেলে ক্যামেরার সামনে না আসার শর্তে নানা অভিযোগ জানান কর্মরত কেউ কেউ। জানিয়েছেন, গাইনি ও লেবার রুমের ইসিজি মেশিন ঠিকমতো রিডিং দেয় না, এমনকি অকেজো হয়ে পড়ে আছে বেশ কিছু মেশিন। তবে দায়িত্বরত চিকিৎসকরা জানান, নবজাতকটির অবস্থা শঙ্কামুক্ত নয়। সে অনেক আগে জন্মগ্রহণ করছে, ওজন কম, এই সব মিলায়ে অবস্থা অতটা বাচ্চাটার ভালো না। কিন্তু এরপরে যে আসলে কি, এটা এখনই বলা যাবে না যে কি হবে, এটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবু এই মুহূর্তে নবজাতকটিকে সুস্থ করার দিকে সব দিক থেকে বেশি মনোযোগ দেওয়া হচ্ছে বলেও জানান এই চিকিৎসক। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা। কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় ব্যবসায়ী ও পুলিশের সংঘর্ষে সদর থানার ওসি ও সাংবাদিক সহ অন্তত 10 জন আহত হয়েছেন। আহত এক সাংবাদিককে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে আজ বিকেলে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন কর্মকর্তারা 52টি অবৈধ স্থাপনা ভাঙতে যান। এ সময় উচ্ছেদকারী কর্মকর্তা ও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা। বিক্ষোভ থামাতে এক পর্যায়ে ফাঁকা গুলি, রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। গত বৃহস্পতিবার সরকারি কর্মকর্তারা সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে মালামাল সরিয়ে নেওয়ার জন্য ব্যবসায়ীদের অনুরোধে একদিন সময় দেওয়া হয়েছিল। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে যুবককে নির্যাতন ও হত্যার প্রতিবাদে আজও বিক্ষোভ হয়েছে। সকালে ঘটনাস্থল বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনেই মানববন্ধন করে নগরী 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এলাকার কাউন্সিলরের নেতৃত্বে এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার লোক অংশ নেন। তারা দ্রুত খুনিদের গ্রেফতার ও শাস্তি দাবি করেন। ঘটনার এক সপ্তাহ পরও রায়হান হত্যায় অভিযুক্ত পুলিশ সদস্যদের গ্রেফতার না করতে পারায় তারা ক্ষোভ জানান। ইউএনওকে লাঞ্ছনার মামলায় গ্রেফতার এড়াতে পালিয়েছেন সদ্য বরখাস্ত হওয়া বেড়া পৌর মেয়র আব্দুল বাতেন। ছিলেন যুদ্ধাপরাধী নিজামীর ঘনিষ্ঠজন। বড় ভাই শামসুল হক টুকু মন্ত্রী হওয়ার পর নিজে হন উপজেলা আওয়ামী লীগ সভাপতি। দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহারে পদ হারালেও কমেনি তার দাপট। বাতেনের বিচার চান তার অপকর্মে ভুক্তভোগীরা। বিজয় রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মিলন মাহমুদ। 12 অক্টোবর উপজেলা পরিষদের মাসিক সভায় নিজের বিধি বহির্ভূত সিদ্ধান্ত চাপিয়ে দিতে না পেরে উত্তেজিত হয়ে ওঠেন সদ্য বরখাস্ত হওয়া বেড়া পৌর মেয়র আব্দুল বাতেন। অকথ্য গালাগালের পর মারতে উদ্যত হন ইউএনও আসিফ আনাম সিদ্দিকীকে। ঘটনার অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। আব্দুল বাতেনকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। বুধবার রাতে ইউএনওর দায়ের করা মামলায় গ্রেপ্তার এড়াতে পালিয়ে গেছেন এলাকা ছেড়ে। পাবনার বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিল্লুর রহমান জানান, তাকে ধরতে এলাকায় অভিযান চলছে। অভিযোগ উঠেছে 1996 ও 2001-এর জাতীয় সংসদ নির্বাচনে যুদ্ধাপরাধী নিজামীর এজেন্ট ছিলেন আব্দুল বাতেন। 2008-এ বড় ভাই শামসুল হক টুকু এমপি ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হলে দলের ত্যাগী নেতাদের টপকে বাগিয়ে নেন বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ। এরপর নিজস্ব বলয় তৈরি করে কায়েম করেন ত্রাসের রাজত্ব। উনি নিজামীকে পিতা হিসেবে গ্রহণ করেছিলেন নিজামী যখন মন্ত্রী ছিলেন। আমার বাড়ি মাপতে যাবো, বাতেন লীগকে ঘুষ দিতে হবে, নইলে কাজ হবে না। সেই 1980 সাল থেকে মানে তিলে তিলে ধরে রাখছে, পরিশ্রম করে ধরে রাখছে, তাদের আর এখন আওয়ামী লীগ কোনো অবস্থান উনি রাখেন নাই। এই যে উপজেলায় এসে 17 বছর পর, আর পৌরসভায় তো ডুব পেরিয়ে দেয় নাই।
স্থানীয়দের অভিযোগ, আইনের তোয়াক্কা না করে নিজের মতো করে পৌরসভা চালাতেন আব্দুল বাতেন। খবরদারি করতেন অন্যান্য সরকারি দপ্তরেও। নদী দখল, অবৈধ বালি উত্তোলন, ভূমি দখল, হাটবাজারের টাকা আত্মসাৎ, এমনকি তৈরি করেছেন অবৈধ নৌবন্দরও। এসব কাজে তাকে বাধা দিলেই হেনস্থা করেন সরকারি কর্মকর্তাদের। অত্যাচারে অতিষ্ঠ দলীয় নেতাকর্মীরাও। দুদকের একাধিক মামলায় জেল খাটার পরেও কমেনি তার দাপট। ওনা কোনো নেতাকর্মীর মূল্যায়ন করে না, অকাট্য ভাষা গালিগালাজ পারে। এই একনায়কতন্ত্র, স্বৈরাচারী মনোভাব, দখলদারিত্ব থেকে মুক্ত হবার জন্য আমরা বেড়াবাসী কেন্দ্রের হস্তক্ষেপ চাই। তদন্তে ইউএনও লাঞ্ছিতের ঘটনার প্রমাণ মিলেছে, অপকর্মের বিচার হবে, জানালেন সরকারের এই সিনিয়র সচিব। জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা সকলেই আজকে একজোট হয়েছেন এবং একসাথে এক সুরে কথা বলছেন। তাদের যে বেদনা, তাদের যে ক্ষোভ, তাদের যে মর্যাদা হানি হয়েছে, সেই জায়গায় তারা সোচ্চার হয়েছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত 14 এপ্রিল দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে আব্দুল বাতেনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। রিজভী জয়, এটিএন নিউজ, পাবনা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সরকার আলু ও চালের দাম নির্ধারণ করে দিলেও এখন পর্যন্ত তা পুরোপুরি কার্যকর হয়নি। কেজি প্রতি এখনও 10 থেকে 15 টাকা বেশি ধরে বিক্রি হচ্ছে এই দুটি পণ্য। আর এই বেশি দামের জন্য পরস্পরকে দুষছেন মিল মালিক, পাইকার ও খুচরা বিক্রেতারা। আমিনুল ইসলামের রিপোর্ট। মোহাম্মদপুরের আজম রোডের এই দোকানে মিনিকেট চাল বিক্রি হচ্ছে কেজি প্রতি 62 থেকে 65 টাকায়। এখান থেকে মোহাম্মদপুর কৃষি মার্কেটের দূরত্ব খুব বেশি নয়। সেখানে এই চালই বিক্রি হচ্ছে কেজি প্রতি 52 থেকে 54 টাকায় পাইকারি। একই চিত্র আলুর দামেও। মোহাম্মদপুরের খুচরা দোকানে যে আলু বিক্রি হচ্ছে 45 টাকা কেজি দরে, মোহাম্মদপুর কৃষি মার্কেটের পাইকারি বাজারে তার দর 32 থেকে 35 টাকা। তবে খুচরা দোকানিরা বলছেন 42 টাকা দরেই আলু কিনতে হচ্ছে তাদের। কালকে আনছিলাম 43, 42 আর 43, লালটা 42, সাদাটা 43। একইভাবে চালের খুচরা বিক্রেতাদের অভিযোগ, পাইকাররা যে দামের কথা বলছেন সেই দরে কিনতে পারছেন না তারা। 54 টাকা নিচে দিতে চায় না, তারপরে আমরা রিকোয়েস্ট কইরা 2-4 পয়সা যে লেবার খরচটা এটাও ছাড়তে চায় না। অন্যদিকে পাইকাররা দুষছেন মিলারদের। সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে বলে অভিযোগ তাদের। আমরাও চাই যে সরকার নির্ধারিত দামে আমরা বিক্রি করব, ওই দামটা যদি আমরা পাই। ওরা বলতেছে মিলে মাল নাই বা মাল আসলেও অল্প করে মাল দিচ্ছে। সরকারের কৃষি দপ্তরের কর্মকর্তারা বলছেন, অসাধু উপায়ে যারা দাম বাড়ানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা। প্রত্যেক হিমাগারে যে সমস্ত মজুতদারি অসাধু ব্যবসায়ী তারা এখানে ভিতরে আলু রেখে তারা আলুটা বের করছে না, তাদের কিন্তু তালিকাগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক তাদের তালিকা তৈরি করা হচ্ছে। তো এখন হিমাগার থেকে তারা যদি আরও কমাই যদি আনবে তখন দাম আরও কমে যাবে। এখন আমরা এই জন্য হিমাগারের উপরে আরও বেশি এখন চাপ দিব আমরা। তবে আলু ব্যবসায়ীরা জানান, দাম বেঁধে দেওয়ায় গুদামে আর আলু আসছে না, ফলে নতুন আলু ওঠার আগে আবারও ঘাটতির আশঙ্কা তাদের। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। শরতের অসময়ের বৃষ্টিতে ফসল পৌঁছে যাওয়ায় বিপাকে পড়েছেন রাজবাড়ীর ফুলকপি চাষিরা। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি, গোয়ালন্দ ও সদর উপজেলা ফুলকপি চাষের জন্য বিখ্যাত। বেশি লাভজনক হওয়ায় অনেক কৃষকই আগাম জাতের ফুলকপি আবাদ করে থাকেন। তবে এবছর অতিরিক্ত বৃষ্টির কারণে পচে গেছে কপির ফুল। অনেক কৃষক পচে যাওয়া কপি কেটে নতুন করে চারা রোপণ করেছেন। তবে নতুন লাগানো কপিতেও পচন দেখা দিয়েছে, ফলে লোকসানের মুখে পড়েছেন অনেক চাষি। আবারও সময় হলো বাইরে বিরতি নিয়ে, আর বিরতির পর যা থাকছে। যুক্তরাজ্যে প্রতিদিন গড়ে 28,000 মানুষ করোনা আক্রান্ত হচ্ছে। আইপিএল, রাজস্থানকে 7 উইকেটে হারালো বেঙ্গালুরু।
আবারও আমন্ত্রণ জানাচ্ছি ৮টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যাচ্ছে অন্যান্য খবরে। করোনা পরিস্থিতি বিবেচনায় এবছর ঢাকার কোনো মণ্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। শনিবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত সংবাদ সম্মেলনে দুর্গাপূজা উদযাপন প্রসঙ্গে কথা বলেন পরিষদের নেতৃবৃন্দ। তারা জানান, ঢাকায় রামকৃষ্ণ মিশনে অষ্টমীর দিন কুমারী পূজার নিয়মিত আয়োজন এবছর থাকছে না, যদিও ঢাকার বাইরে কয়েকটি জায়গায় এ পূজা হতে পারে। এছাড়া উৎসবের বিষয়গুলো বাদ রেখে দুর্গাপূজার আয়োজন সীমাবদ্ধ রাখা, রাত ৯টার পরে দর্শনার্থীদের জন্য মন্দির বা পূজা মণ্ডপ বন্ধ করা, ভোগের প্রসাদ ছাড়া অন্য কিছু বিতরণ না করার সিদ্ধান্তও জানানো হয়। পূজার সমাপ্তি পর্যন্ত প্রতিটি পূজা মন্দির মণ্ডপে নিজস্ব উদ্যোগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভোগের প্রসাদ ব্যতীত মণ্ডপ মন্দির কর্তৃপক্ষ খিচুড়ি বা এ জাতীয় প্রসাদ বিতরণে বিরত থাকবেন। সরকারের স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে মেনেই দুর্গাপূজার আয়োজন ও অংশগ্রহণের জন্য সবাইকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। দেশের বাইরের খবর। যুক্তরাজ্যে দ্রুত গতিতে বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণ। দেশটির জাতীয় পরিসংখ্যান বিভাগের তথ্য মতে একদিনে গড়ে আক্রান্ত হচ্ছেন ২৭,৯০০ জন। প্রতিদিন নিশ্চিত আক্রান্তদের যে সংখ্যা সরকার ঘোষণা দেয়, সংখ্যাটি তার চেয়ে অনেক বেশি। সর্বোচ্চ বিধিনিষেধ আরোপের পরও এমন পরিস্থিতি দেখা যাচ্ছে। সরকারের প্রধান বিজ্ঞান উপদেষ্টা স্যার প্যাট্রিক ভ্যালেন্স বলেন, লোকজন বিধিনিষেধ না মানলে করোনা বিস্তারের হার আরও বেশি হতে পারত। তবে দরকার না হলে কোথাও বিধিনিষেধ দেওয়া হচ্ছে না। সম্প্রতি এক জরিপে দেখা গেছে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে তরুণরা। উত্তর পশ্চিম, উত্তর পূর্ব ইয়র্কশায়ার এবং হাম্বার এলাকায় সংক্রমণ সবচেয়ে বেশি। লক্ষণ সহ এবং লক্ষণ ছাড়া সংক্রমণ এক সপ্তাহে ৬০% বেড়েছে। ৮ অক্টোবর পর্যন্ত এক সপ্তাহে ১৬০ জনের মধ্যে একজনের দেহে করোনা ভাইরাস ছিল। তার আগের সপ্তাহে এ হার ছিল ২৪০ জনে একজন। থাইল্যান্ডে জরুরি অবস্থা উপেক্ষা করে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। শুক্রবার রাতে ব্যাংকক শহরের প্রধান শপিং মল এলাকায় বিক্ষোভ করেন অন্তত ৩,০০০ মানুষ। পুলিশ ব্যারিকেডের পেছনের একটি রাস্তা অবরোধ করেন তারা। এই সময় গ্রেফতারকৃত গণতন্ত্র আন্দোলনের নেতাকর্মীদের মুক্তি দাবি করেন বিক্ষোভকারীরা। এক পর্যায়ে জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। তবে আবারও রাজপথে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেন বিক্ষোভকারীরা। প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ওচার পদত্যাগ ও রাজতন্ত্রের সংস্কার দাবিতে থাইল্যান্ডে বেশ কিছুদিন ধরে আন্দোলন চলছে। আন্দোলন থামাতে জরুরি অবস্থা জারি করেছে সরকার। নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নের লেবার পার্টি। এই বিজয়কে করোনা ভাইরাস মোকাবেলায় জেসিন্ডা আর্ডার্নির সফলতার ফসল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইতোমধ্যে বেশিরভাগ ভোট গণনা সম্পন্ন হয়েছে। এতে ৪৯% ভোট পেয়েছে লেবার পার্টি। ফলে পার্লামেন্টের ১২০টি আসনের মধ্যে ৬৪তে জয় পেয়েছে জেসিন্ডা আর্ডার্নের দল। আর বিরোধী ন্যাশনাল পার্টি পেয়েছে ২৭%। ফল ঘোষণার পর অকল্যান্ডে তার বাড়ির বাইরে অপেক্ষমান সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করেন জেসিন্ডা। অন্যদিকে পরাজয় মেনে নিয়েছে বিরোধী ন্যাশনাল পার্টি। জেসিন্ডা আর্ডার্নকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন দলটির নেত্রী জুডিথ কলিন্স। এই নির্বাচন গত সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল, তবে করোনা ভাইরাসের কারণে তা পিছিয়ে দেওয়া হয়। ক্লেমন স্পোর্টস নিউজ। পঁচাত্তরের ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু শিশুপুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো শুরু হচ্ছে আন্তর্জাতিক অনলাইন এয়ার রাইফেল প্রতিযোগিতা। শনিবার এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের আয়োজনে দুদিনব্যাপী প্রতিযোগিতাটি শুরু হবে কাল দুপুর ২টায়। স্বাগতিক বাংলাদেশ সহ ৭ দেশের মোট ১৪ জন শুটারের অংশগ্রহণ করার কথা ছিল। তবে পাকিস্তানের প্রতিযোগী করোনা আক্রান্ত হওয়ায় অংশ নিচ্ছেন না। একজন শুটার নাম প্রত্যাহার করায় ভুটানের হয়ে খেলবেন শুধু একজন। এখন পর্যন্ত বাংলাদেশের আব্দুল্লাহ হেলবাকি ও সৈয়দা আতকিয়া হাসান দিশা
ভারতের ইলেভেনেল ভালারিভন ও শাহুতু শর্মান, ইন্দোনেশিয়ার অপ্তার গুস্তাফিয়ান ও বিদ্যা রাফিকা রহমাতান তাইয়েবা, জাপানের নাওয়া ওকাদা ও শিউরি হিরাতা এবং দক্ষিণ কোরিয়ার পার্ক সুংমিন ও চোই চ্যাংহুর অংশগ্রহণ নিশ্চিত। খেলা হবে 7 রাউন্ডে। আইপিএলে ষষ্ঠ জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার দিনের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসকে 7 উইকেটে হারিয়েছে বিরাট কোহলির দল। রাজস্থানের দিয়ে 178 রানের টার্গেটে খেলতে নেমে 3 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বেঙ্গালুরু। দুবাইয়ে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 177 রান করে রাজস্থান। দলের পক্ষে সর্বোচ্চ 57 রান করেন স্টিভেন স্মিথ। এছাড়া রবিন উথাপ্পা 41 ও জস বাটলারের ব্যাট থেকে আসে 24 রান। ক্রিস মরিস নেন 4 উইকেট। জবাবে এবি ডিভিলিয়ার্সের 22 বলে অপরাজিত 55 রানের সুবাদে 2 বল বাকি থাকতে জয় নিয়ে মাঠ ছাড়ে বেঙ্গালুরু। ভিলিয়ার্সের ইনিংসে ছিল 6টি ওভার বাউন্ডারি। এছাড়া 43 রান করেন বিরাট কোহলি। Wow, what a win. RCB get up some quite unbelievable scenes. বিরতি শেষে আজ থেকে আবারও শুরু হচ্ছে লা লিগা। আলাদা ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত 10:30টায় রিয়ালের প্রতিপক্ষ কাদিজ। অন্য ম্যাচে রাত 1টায় বার্সা খেলবে গেতাফের বিপক্ষে। কাদিজের বিপক্ষে লিগের শেষ 12টি হোম ম্যাচ অপরাজিত রিয়াল মাদ্রিদ। প্রতি ম্যাচে তাদের জালে গড়ে 3টি করে গোলও করেছে তারা। আজ সেই সান্তিয়াগো বার্নাব্যুতেই কাদিজকে আতিথ্য দেবে জিদানের দল। লিগে 14 বছর পর দেখা হচ্ছে রিয়াল ও কাদিজের। এ ম্যাচে রিয়াল হেরে গেলে এবং গেতাফের বিপক্ষে নিজেরা জিতলে শীর্ষে ওঠার সুযোগ থাকবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার। প্রথম 2 ম্যাচ জিতে রোনাল্ড কোম্যানের অধীনে মৌসুমটা দারুণ শুরু করলেও শেষ ম্যাচে ড্র করেছে কাতালানরা। তবে গেটাফের বিপক্ষে পরিসংখ্যানে এগিয়ে লিওনেল মেসিরা। গত 9 বছরে গেতাফে কখনো বার্সাকে হারাতে পারেনি। শেষ করব রাত 8টা নিউজ আওয়ার। তবে তার আগে এক নজরে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। বাংলাদেশে করোনায় আক্রান্ত এবং মৃত্যু হার খুবই কম, বললেন প্রধানমন্ত্রী। করোনায় আরও 23 মৃত্যু, শীতের জন্য প্রস্তুতির তাগিদ বিশেষজ্ঞদের। চলতি বছরেই অক্সফোর্ড থেকে আসছে করোনার 3 কোটি টিকা। ফেনীতে ধর্ষণ বিরোধী লং মার্চে হামলা, রাজধানীতে ধর্ষণ বিরোধী সমাবেশ। 2 উপনির্বাচনে নিরুত্তাপ ভোট, নওগাঁয় বিজয়ী নৌকা। পরীক্ষা দিয়েই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। মৃত ঘোষিত নবজাতকের বেঁচে ফেরা, ঘটনা তদন্তে কমিটি। যুক্তরাজ্যে প্রতিদিন গড়ে 28,000 মানুষ করোনা আক্রান্ত হচ্ছে। আইপিএল, রাজস্থানকে 7 উইকেটে হারালো বেঙ্গালুরু। এই ছিল রাত 8টা নিউজ আওয়ার। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস AN এবং পাঠিয়ে দিন 5N5N এই নম্বরে। ধন্যবাদ সবাইকে।